চাকরি ফিরে পাওয়া সহ ৮ দফা দাবিতে আজও কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের স্বজনরা। বেলা ১২টার মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজ বিক্ষোভকারীরা কাফনের কাপড় পরে তাদের কর্মসূচি শুরু করেছেন। এ সময় তারা পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় নিরাপদ জেলবন্দীদের মুক্তির দাবি জানায়। এছাড়া অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সরকারি সব ধরনের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান। একই সাথে বিস্ফোরক মামলা বাতিলেরও দাবি জানান বিক্ষোভকারীরা। পিলখানা হত্যাকাণ্ডে সব শহীদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা সহ শহীদদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন তারা। বিশৃঙ্খলার সাথে জড়িত ছিলাম না, তাই আমরা এখানে আসছি। আমাদের অবৈধভাবে আদেশ দিয়ে আমাদের বিচার করেছে। আমরা এখানে আসছি আমাদের চাকরি পূর্ণ বহালের জন্য। রাজশাহী হওয়ার জন্য বলছে, আমি রাজশাহী হই নাই, পরের দিন বিকালে আমি অ্যারেস্ট। কথা একটাই আমার, কারণ আমাদের পূর্ণ বল চাকরি চাই। যদি সরকার সহজে দাবি মেনে নেয় তাহলে আর কোনো কথা নাই, আর না মানলে আমরা এই কাফনের কাপড় পরছি। আমাদের মৃত্যু যদি হয়, ওরা যদি বুলেট চালা বুক পাইতে দেব। আরেকটু আপডেট জানতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মারুল, ৮ দফা দাবির কথা আমরা শুনলাম, সেটা তো নিশ্চয়ই আরও একবার শুনবো। পাশাপাশি চাকরিচ্যুত বিডিআর সদস্যরা যে আলটিমেটাম দিয়েছে 12টা পর্যন্ত, সেটা শেষ হইতে আর ঘণ্টাখানেক বাকি। এরপর আসলে কী ধরনের কর্মসূচি তারা দিতে পারেন এবং এর মাঝখানে কোনো ধরনের সমাধানের আশ্বাস বা খবর তারা পেয়েছেন কিনা? এখন পর্যন্ত কিন্তু বিডিআর সদস্যরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাননি এবং তারা বলছেন যে আর যেহেতু ঘণ্টাখানেক বাকি, এর মধ্যে যদি তারা কোনো আশ্বাস না পান তারা কঠোর কর্মসূচির দিকে যাবেন। এবং কঠোর কর্মসূচি কি, ঠিক 12টা 1 মিনিটেই তারা ঘোষণা করবেন। এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে গতকাল মাহিন সরকার এসেছিলেন, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, এবং তিনি এসে কিন্তু ঘোষণা দিয়েছিলেন এই কর্মসূচি যে আজ 12টা পর্যন্ত তাদেরকে সরকারকে সময় দেওয়া হয় এবং এই 12টার মধ্যে সরকারকে বলা হয়েছিল যে বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, যারা চাকরি হারিয়েছিলেন 18,000 বিডিআর সদস্য, তাদের চাকরিতে পুনর্বহাল। স্বজনদের কারাগারে দেখেছেন, কারাগারে দিন দিন ভুগতে দেখেছেন, অনেকেই কারাগারে মারা গেছে, তারা ফিরবেন না। এবং আমরা দেখেছি যে গতকাল কিন্তু তারা আন্দোলন করেছেন, গতকাল আন্দোলন করে তারা শহীদ মিনারে অবস্থান করেছিলেন এবং আজও কিন্তু তারা সেই আন্দোলন নিয়ে আছেন। এবং আমি কয়েকজন বিডিআর সদস্যের সাথে কথা আপনাদের আজকে মাইনুল মারুফ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন এবং নিশ্চয়ই আপনার মাধ্যমে যারা অবস্থান করছেন তাদের বক্তব্য তো আমরা জানবো এবং 12টার পর আসলে কি হয় সেই খবরটাও নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাইনুল মারুফ, বলছিলেন শহীদ মিনার থেকে, এবং আপনারা দেখছেন সেখানে মূলত বিডিআর বিদ্রোহে, অর্থাৎ পিলখানার যে বিডিআর বিদ্রোহ ছিল সেই বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের স্বজনরা বিক্ষোভ সমাবেশ করছিলেন এবং 12টা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছেন, তাদের 8 দফা দাবি রয়েছে। ওদিকে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় চলা মানবাধিকার লঙ্ঘন এবং নির্যাতনের ঘটনাগুলো তদন্ত প্রতিবেদন আজ প্রকাশ করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বাংলাদেশ সময় দুপুর 2:30টায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হবে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বৃহস্পতিবার রিপোর্টটি প্রকাশ করার কথা থাকলেও মঙ্গলবার জেনেভা থেকে জানানো হয় সময়সূচি পরিবর্তন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার অফিস গেল 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত রাজনৈতিক এবং বেসরকারি পক্ষগুলোর মাধ্যমে হত্যা ও নির্যাতন, জনশৃঙ্খলা প্রতিষ্ঠার নামে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, সাথে গ্রেপ্তার, গুম, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, সরকারি এবং বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করেছে।
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের শারীরিক অবস্থা অনুযায়ী আহতদের এ, বি এবং সি এই 3 ক্যাটাগরিতে ভাগ করে একটি তালিকা তৈরি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ এবং বি ক্যাটাগরির আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা এবং সরকারি সহায়তা পাবেন এবং শিগগিরই তালিকাটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠাবে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রোগীদের এই ভিড়ের বেশিরভাগই জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী। এদের কেউ কেউ পুলিশের ছড়াগুলিতে চিরদিনের মতো দৃষ্টিশক্তি হারিয়েছেন, কারো এক চোখ বা কারো 2 চোখই ক্ষতিগ্রস্ত। এদের অনেকেই প্রায় প্রতিদিনই হাসপাতালে এসে ফলো-আপ চিকিৎসা নিতে হচ্ছে। অল্প বয়সে চোখের আলো হারানোদের চোখে মুখে হতাশার ছাপ। আমাদের অতি দ্রুত পুনর্বাসনের ব্যবস্থাটা করা হবে। এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা আহত এবং শহীদ পরিবার খুবই মানবতার জীবনযাপন করতেছে। এইভাবে চিকিৎসা তারা নিতেছে, এখন আমরাও তো তারার বাইব দিয়ে এইভাবেই চলতেছি। মানে চোখ তো মনে 19-20 পাই নাই, চোখ কখনো গুলি রয়ে গেছে। আমার পরিবারের উপার্জন ব্যক্তি আমি একাই ছিলাম, আমার বাবা মা কেউ নাই, আমি এখানে আমার ওয়াইফকে নিয়ে হসপিটালে আছি। জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শারীরিক অবস্থা অনুযায়ী আহতদের এ, বি ও সি এই 3 ক্যাটাগরিতে ভাগ করে তালিকা তৈরি করছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ও বি ক্যাটাগরিতে আছেন 1 বা 2 চোখ হারানোর আহতরা। একই তালিকায় আছেন 1 বা 2 কানে শ্রবণ শক্তি হারানো এবং 1 বা 2 হাত অথবা পা হারানো অক্ষমরা। ক্যাটাগরি সিতে রাখা হয়েছে স্বাভাবিক জীবনে ফেরা আহতদের পুনর্বাসনের বিষয়টি। একজন রোগী পায়ে লাঠির বাড়ি খেলো, আরেকজন রোগীর 2টা চোখ হারাই ফেললো, অথবা আরেকজন রোগীর একটা পা হারাই ফেললো, আরেকজন রোগী একটা হাত হারাই ফেললো। এই সব রোগীদেরকে যদি আমি একই পাল্লায় মাপি তাহলে জিনিসটা তাদের প্রতি খুব ইনজাস্টিস করা হবে। এই জন্য এই গ্রেডিং সিস্টেমটা করা হয়েছে। এ ও বি ক্যাটাগরির আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা ও সরকারি আর্থিক সাহায্যের আওতায় আসবেন, আর সি ক্যাটাগরিতে থাকারা প্রয়োজন অনুযায়ী সরকারি সহায়তা পাবেন। গ্রেডিং আসলে করাটা যৌক্তিক, কারণ আমি আগেই বলেছি যে একজনের অল্প আঘাত আরেকজনের বেশি আঘাত, এই দুইটাকে সমন্বয় করাটা প্রয়োজন এবং এটা ওনাদের স্বার্থে এটা প্রয়োজন ছিল। তালিকাটি প্রস্তুত করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় পাঠাবে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর সেই তালিকা মতো সাহায্য অব্যাহত রাখবে মন্ত্রণালয়। মেহেদী হাসান, 71, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে বরিশাল জেলায় 16 জনকে এবং সাভারে 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মংলা পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাসির হাওলাদারকেও আটক করেছে যৌথ বাহিনী। পুলিশ বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। চতুর্থ দিনে মঙ্গলবার মধ্যরাতে নরসিংদীতে 28, নোয়াখালীতে 8, কুমিল্লায় 6, পটুয়াখালীতে 3 জন গ্রেপ্তার হয়েছে। এছাড়া খুলনা নগরীর সোনারাগা আবাসিক এলাকায় 11 নম্বর রোডে নিজ বাড়ি থেকে খুলনা সিটি কর্পোরেশনের বহিষ্কৃত মেয়র তালুকদার আব্দুল খালেকের ঘনিষ্ঠ সহযোগী নাসির হাওলাদারকে আটক করা হয়। সাভারে গেল 24 ঘন্টা অপারেশন ডেভিল হান্ট অভিযানে 13 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। এছাড়া পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী শনিবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত 2258 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে বরিশালে 16 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যেটা বলছিলাম, মঙ্গলবার দিনভর বরিশাল নগরী এবং জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি আরেকটু বিস্তারিত জানতে চাই, বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, একটু বলবেন আসলে এখন পর্যন্ত যে হিসেবটা আমরা জানাচ্ছিলাম 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সংখ্যাটা বেড়েছে কিনা, তাদের বিরুদ্ধে মূলত কী ধরনের অভিযোগ রয়েছে এবং আওয়ামী লীগের বাইরে 14 দলের কেউ এই অভিযুক্তদের মধ্যে আছে কিনা? বলতে পারি যে এই সংখ্যাটা বেড়েছে, যেহেতু গেল প্রতিবেদন এবং আজকে যে গেল প্রতিবেদন এখন পর্যন্ত নগর পুলিশের পক্ষ থেকে নগর পুলিশের যে 4টি থানায় সেখান থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গেল দিন যৌথ বাহিনী পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী তারা নগরীর রসিলপুরে একটি অভিযান চালিয়েছিল এবং সেখান থেকে 2 জন মাদক কারবারি এবং একজন নারী রয়েছিল, তাদেরকে আটক করেছে এবং অপরদিকে আরো 2 জনকে গ্রেপ্তার করেছে যাদের সাধারণ মামলা ছিল, রেগুলার মামলা ছিল, সে ধরনের 2 জনকে আটক করেছে। তো সব দিনে এই সংখ্যা এখন নগরীতে 4 জন বেড়েছে এবং অপরদিকে জেলা পুলিশের যে একটি মিডিয়া পেজ রয়েছে সেখানে আমরা দেখেছি এখন পর্যন্ত তাদের পেজ
আপডেট হয়নি যে জেলা 10 উপজেলার 10 থানাতে যে কি পরিমাণ আসলে আটক হয়েছে গেল 24 ঘন্টায় বাদান সেই তথ্য এখন পর্যন্ত প্রকাশ করেনি। আমরা জেলা পুলিশ সুপার এবং মিডিয়া সেলের দায়িত্ব তাকে আমরা বেশ কয়েকবার ফোন করেছিলাম, কিন্তু তারা এখন পর্যন্ত তাদের কোনো এখন পর্যন্ত জানাতে পারেনি আপডেট তথ্য যে কত জেলাতে এখন পর্যন্ত আটক হয়েছে। তো সব মিলিয়ে তাদের যে কথা, তারা বলছেন যে যারা নিয়মিত মামলাদার রয়েছে তাদেরকে তো এর আগে থেকেই তারা অপারেশন পরিচালনা করছেন, পুলিশ রেগুলার বা পরিচালনা করছেন অপারেশন। তার পাশাপাশি এখন যেহেতু যৌথ বাহিনী, সেনাবাহিনী এবং র্যাব পুলিশের যোগ দিচ্ছে, সব মিলিয়ে তারা এখন যে যারা বিশেষ করে বড় ধরনের সন্ত্রাসী বা যারা বড় ধরনের অপরাধ করে থাকে, অপরদিকে যাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে, যে আপনি জানেন যে বরিশালে যে বিভিন্ন থানা জেলাতে যে জেলা পর্যায়ে নগরীত থানাগুলোতে যে মামলা হয়েছে আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন প্রস্তাব আমরা দেখেছি যে জ্ঞাত এবং অন্ধ্রপ্রদেশ সরকার একটা মামলায় 7 থেকে 8 জনকে আসামি করা হয়েছে এবং তাদেরকেও ধরা হচ্ছে। এবং এই যে অপারেশন ডেভিল হান্ট আমরা যেটা দেখতে পেয়েছি বরিশাল নগরী থেকে আওয়ামী লীগের 2জন যে নামধারী যাদের নাম রয়েছে বা কমিটিতে সে 2জন গ্রেপ্তার করছে, তার মধ্যে একজন নারীও নেত্রী রয়েছেন এবং তাকে প্রথম দিনেই গ্রেপ্তার করা হয়েছিল। এবং এরপর এখন পর্যন্ত উল্লেখযোগ্য আওয়ামী লীগের কোনো নেতাকে বরিশালে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি বরিশাল জেলা বা নগরীতে। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে বরিশাল নগরীতে 4টি চেকপোস্ট তারা স্থাপন করেছে এবং 4টি স্থায়ী এবং অপরদিকে অন্য যে চেকপোস্ট গুলো রয়েছে সেগুলো অস্থায়ী চেকপোস্ট রয়েছে। যেহেতু আমরা যখন নগরের কাকুরির মোড় যেটাকে বলা হয় সেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি, এখানেও কিন্তু একটা স্থায়ী চেকপোস্ট রয়েছে বা সার্বজনীন চেকপোস্টে থাকা পুলিশের। এবং তারা যখনই যাদের সন্দেহ হয় পুলিশের যারা চেক করছেন তারা বলছেন যাদের সন্দেহ হয় তখনই তারা সন্দেহকারীকে জিজ্ঞাসাবাদ করছেন এবং দেখছেন এবং তারা তল্লাশি করছেন, যাতে করে কোনো ধরনের নাশকতা বা এই ধরনের বড় ধরনের ঘটনার সাথে জড়িত তারা যেন রেহাই না পেতে পারে। আরেকটি বিষয় আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো আপনার যে সাধারণ মানুষের সাথে যে কথা বলছি, তারা বলছেন যে অপারেশন ডেভিল হান্ট তাদের জন্য একটা স্বস্তি বয়ে আনবে, যদি বা এখানে যদি স্বস্তি বয়ে আনবে যদি আসলে ঠিকঠাকভাবে অভিযোগটা পরিচালিত হয়। এবং আপনি বলছেন আসলে সন্দেহভাজন কাউকে দেখলে নিরাপত্তার স্বার্থে তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রয়োজনে গ্রেপ্তার করা হচ্ছে এবং সেই খবরগুলো নিশ্চয়ই পরবর্তীতে আরও জানবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী বিধান সরকার বলছিলেন বরিশাল থেকে অপারেশন ডেভিল হান্টের খবরাখবর। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। মঙ্গলবার লন্ডনে সাংবাদিকদের সব কথা জানান জাহিদ হোসেন। চিকিৎসকরা বাসায় গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন বলেও জানান তিনি। ডাক্তার জাহিদ আরও জানান, পরিবারকে কাছে পেয়ে মানসিকভাবে বেগম খালেদা জিয়া আগের চেয়ে অনেক ভালো আছেন। সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলেও জানান তিনি। এ সময় তার দেশে ফেরা প্রসঙ্গে জাহিদ বলেন, চিকিৎসকদের পরামর্শেই সময় মতো দেশে ফিরবেন খালেদা জিয়া। চিকিৎসা ওনার বাসায় থেকেই হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা দরকার মাঝে মাঝে করা হচ্ছে এবং ওনারা ওনাকে বাসায় গিয়ে দেখে আসছেন। ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল এবং আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। এখানকার চিকিৎসকরা যেই দিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা ওনাকে মনে করবেন যে বিদেশে থেকে দেশে ফেরত যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন, তখন ইনশাল্লাহ উনি দেশ থেকে বাংলাদেশে ফেরত যাবেন। দর্শক, ঠিক এই মুহূর্তের খবর হলো, বিগত সরকারের সময়ে যে গুমের ঘটনা ঘটেছে সেই গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং আজকে এই মামলা শুনানি হবার কথা রয়েছে। বিস্তারিত জানতে চাই আমাদের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, ধারণা দিতে পারেন কিনা আসলে শুনানি কখন শুরু হতে পারে এবং এ নিয়ে বিস্তারিত কি কি তথ্য আছে? আরও একবার এই জিয়াউল হাসানের ক্ষেত্রে যে অপরাধগুলো তালিকায় রয়েছে সেই অপরাধগুলো একটু বিশ্লেষণ আপনার কাছ থেকে জানতেই চাই এবং ট্রাইব্যুনালের আর কি ব্যস্ততা আছে সারাদিনে সেটাও জানিয়ে দেবেন। সৈকত, রাকিব, এই এনটিএমসির যে সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান তাকে কিন্তু এর আগে আরও কয়েকবার ট্রাইব্যুনাল নিয়ে আসা হচ্ছিল। তাকে এই 5ই আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং জুলাই আগস্টের গণহত্যার মামলায় গ্রেপ্তারের পর জুলাই আগস্টের গণহত্যার মামলায় তাকে এই ট্রাইব্যুনালেও গ্রেপ্তার দেখানো হয়েছিল। এরপর গত 6 জানুয়ারি গুমের ঘটনায় কিন্তু আবার সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওই সরকার আমলের যে সাবেক আইজিপি ছিলেন বেনজির আহমেদ, যিনি র্যাবেও ছিলেন, র্যাবের প্রধান, এবং তাকে সহ এই এনটিএমসি
এনটিএমসির যে সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান, যিনি র্যাবে ছিলেন, তিনি এবং শেখ হাসিনার যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তারেক সিদ্দিকী সহ মোট 12 জনের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ। সেই প্রেক্ষিতে কিন্তু আজকেই এই ট্রাইব্যুনালে এই এনটিএমসির যে সাবেক মহাপরিচালক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, তাকে কেরানীগঞ্জ কারাগার থেকেই এখানে নিয়ে আসা হয়েছে। এবং গুমের ঘটনার মামলা কিন্তু এটা একটা প্রথমে এই মামলায় জিয়াউল হাসান ছাড়াও যে 12 জনের কথা বললাম, তার মধ্যে শুধু একমাত্র জিয়াউল হাসানই গ্রেপ্তার রয়েছেন। এর জন্য আজকে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো এবং শুনানি হবে। যদিও তিনি এর আগে ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে একটি ট্রাইব্যুনালের বিচার কাজে চ্যালেঞ্জ করে তিনি আবেদন করেছিলেন, রিট করেছিলেন। তার পক্ষে আইনজীবী MI ফারুকি ও নাজনীন নাহার, সেই রিট কিন্তু গত 20 জানুয়ারি খারিজ হয়ে গেছে। এবং গত 19 নভেম্বর যেদিন প্রথম তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তার বিরুদ্ধে 1 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল, তখন তাকে সহ যে সাবেক যে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও পুলিশের 6 জন আরও ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও নিয়ে আসা হয়েছিল। তাদের বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় আরও বাড়ানো হয়েছে, যেহেতু সেইটারও 3 মাস হয়েছে সেই প্রতিবেদন দেওয়ার বিষয়ে। আর আজকে যেহেতু এনটিএমসির এই সাবেক মহাপরিচালকের গুমের ঘটনার এই মামলাটা আজকে শুধু তিনি একাই আসামি, একজনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু 3 বিচারপতি ট্রাইব্যুনালে এসেছেন, প্রসিকিউটররা এসেছেন। আমরা আশা করছি যে হয়তো কিছুক্ষণের মধ্যে এটার শুনানি শুরু হবে এবং তারপরে আমরা কিন্তু পরবর্তীতে জানিয়ে দিতে পারবো যে আজকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন, সেই বিষয়ে আমরা পরবর্তী সংবাদে শুনানির পর জানিয়ে দিতে পারবো। হ্যাঁ, এবং আমরা অপেক্ষা আছি সৈকত সাদিক, আপনার কাছ থেকে আমরা সেগুলো জানা মাত্র দর্শকদেরকে সেগুলো জানাবো। এবং ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বলছিলেন সহকর্মী সৈকত সাদিক। দেশের সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র, সার্বিয়া এবং পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল এবং কম্বোডিয়ার মতন দেশে মানব পাচার করছে সংঘবদ্ধ এই চক্র। 8 থেকে 15 লাখ টাকার চুক্তিতে ইউরোপের বিভিন্ন দেশে নকল ভিসা দিচ্ছে এই চক্রটি। আর এসব ভিসা নিয়ে দেশ বিদেশের বিমানবন্দরে আটক হচ্ছেন বাংলাদেশিরা আর নিঃস্ব হচ্ছেন ভুক্তভোগীরা। মোহন ইসলামের প্রতিবেদন। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার প্রত্যন্ত গ্রাম শ্রীনগরের বাসিন্দা মোহাম্মদ মুবারক কাজ করতেন মালয়েশিয়া। তবে বছর 2 আগে আরও সচ্ছলতার আশায় যেতে চান ইউরোপের যে কোনো দেশে। যোগাযোগ করেন পাশের বাড়ির ইতালি প্রবাসী আশরাফ সবুরের সঙ্গে। তার সাথে 8 লাখ টাকায় ইউরোপের দেশ সার্বিয়া যাওয়ার চুক্তি করেন মুবারক। সার্বিয়ার ভিসাও পেয়ে যান। তবে আসল ঘটনা ধরা পড়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET থেকে ছাড়পত্র আনতে গেলে। মুবারক জানতে পারেন তার সার্বিয়ার ভিসাটি নকল। আমি আজকে 2 বছর ধরে আমি বাড়িতে এইভাবে বেকার ঘুরতেছি। আমার দিন করে মানুষের কাছ থেকে টাকা পয়সা এনে দিছি। শুধু মুবারকই নয়, ভৈরবের একই গ্রামের এমন 15 জনকে দেওয়া হয়েছে সার্বিয়ার নকল ভিসা। প্রত্যেককে গুনতে হয়েছে অন্তত 10 লাখ করে টাকা, যাদের সবাই প্রতারিত হয়েছেন। এই তালিকায় আছেন ইতালি প্রবাসী আশরাফের নিজের ভাই মামুনও, যিনি মানব পাচার আইনে মামলা করেছেন আদালতে, যার তদন্তে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID। দেওয়ার পথে আজকে কালকে আজকে মানে বলতেছে, কিন্তু এখনো তো আমরা হাতে পাইছি না টাকা। তদন্তে জানা গেছে আশরাফ শ্রীনগরের 15 যুবককে সার্বিয়া পাঠাতে চুক্তি করেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার নামের একটি এজেন্সির সাথে। রাজধানী শাহজাদপুরের কনফিডেন্স টাওয়ারে তাদের ঠিকানা, কিন্তু ভবনটিতে এমন কোনো অফিসের অস্তিত্ব নেই। অভিযোগ আছে এজেন্সিটির মালিক MS আজিজুল হক ও তার স্ত্রী সাফরিনা হক এমন কয়েকশো যুবককে ইউরোপের নকল ভিসা দিয়ে মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। প্রথম ছিল আত্মীয় স্বজন, এখন তারা ভুক্তভোগী হয়ে গেছে। আমিও ভুক্তভোগী যে এটা তারা ভুলে গেছে। এখন আমি পরম চাপের মধ্যে আছি। কাউকে পর্তুগাল, কাউকে সার্বিয়ার ভিসা দেওয়ার কথা বললে আমাদের কাছ থেকে টাকা উনি হাতিয়ে নিছে। সার্বিয়া পর্তুগালের নকল ভিসা দেওয়ার পাশাপাশি ভারত ও নেপালে মানব পাচারের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। নেপাল নিয়ে পরে 1 মাস 18 দিন আরো রাখছে। আমার দাবি একটাই, যে সঠিক বিচার। CID বলছে অভিযোগের সত্যতা মিলেছে। পর্তুগালের দূতাবাস নকল ভিসা তথ্য নিশ্চিত করেছে। শিগগিরই
আদালতে অভিযোগপত্র দেবে সিআইডি। এই ভিসাগুলো সংশ্লিষ্ট এম্বাসির কাছ থেকেও তাদের ক্লিয়ারেন্সটা নেই যে এটা ফেক কিনা বা এটা সঠিক কিনা, এটা তাদের থেকে যে জবাবটা আমরা পাই তার ভিত্তিতে দুইটাকে আমরা মিলিয়ে তারপরে এটাকে একটা প্রতিবেদন আমরা কোর্টে প্রেরণ করে থাকি। মানব পাচার থেকে রক্ষা পেতে জনসাধারণকে আরও সচেতন থাকার পরামর্শ সিআইডির। মোহন ইসলাম, ৭১, ঢাকা। বিশ্বজুড়ে বেড়েছে নারী ও শিশু মাদকাসক্তের সংখ্যা। এর প্রভাব আছে বাংলাদেশেও। ২০২০ সালের পর দেশে এ বিষয়ে আর কোনো জরিপ হয়নি। সামাজিক অস্থিরতা, পারিবারিক ভাঙন, না জানা এমন নানা কারণে নারী মাদকাসক্তের সংখ্যাটি বাড়ছে। কেন, কিভাবে নারীরা মাদকে জড়িয়ে পড়ছে, তাদের চিকিৎসা ব্যবস্থায় বা কোন পর্যায়ে আছে, আমরা সেটাই জানার চেষ্টা করব। দেখুন নারী মাদকাসক্তদের নিয়ে শাহনাজ শারমিনের ৩ পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। নারীদের জন্য দেশের একমাত্র অনুমোদিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ঢাকা আহসানিয়া মিশনের নারী মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। নারীদের দ্বারাই পরিচালিত হয় এই প্রতিষ্ঠান। এখানে কথা হয় দুজনের সাথে যারা নিজেদের মাদকাসক্তির পেছনের গল্পটা বলতে রাজি হয়েছেন, তবে তাদের নাম পরিচয় আমরা প্রকাশ করছি না। চাকুরিজীবী এই নারীর স্বাস্থ্যগত কারণে ছোট একটি অপারেশন হয়, এরপর দেয়া হয় একটি ব্যথানাশক ইনজেকশন। একসময় নিজের অজান্তেই তিনি এই ইনজেকশনে আসক্ত হয়ে পড়েন। 2টা ইনজেকশন দিচ্ছে, প্যারিক্স আর নেলবান 2। অনেকবার ছাড়া ট্রাই করছি, কিন্তু সেই রাতে দেখা যাচ্ছে ব্যথা উঠতেছে। ইনজেকশন আমি ভোরবেলা হলো অর্ধেক রাতেও খুঁজে বের করে আনা লাগতেছে, নাহলে হসপিটালে ভর্তি হওয়া লাগতেছে। পরিবার আর প্রবাসী স্বামী তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে এখানে ভর্তি করান। তার এখনকার উপলব্ধি, না বুঝে কোনো কিছুতে আসক্ত হওয়া ঠিক নয়। নেভার এভার অ্যাগেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি সবাই সাফারার হয়, কারণ ফার্স্ট যখন আমি এই ইনজেকশনটা নিতাম তখন আমার হ্যালুসিনেশন হতো, যার জন্য আমি আমার ফ্যামিলিকে চিনতাম না। সচ্ছল পরিবারের এই মেয়েটি 5 বছর আগে বন্ধুদের সাথে কৌতূহলবশত ধূমপান এবং পরে গাঁজায় আসক্ত হয়ে পড়েন। ধীরে ধীরে বেড়ে যায় তার আসক্তির মাত্রা। তখন 9-এ পড়তাম, তো ফ্রেন্ড সার্কেল নর্মালি সিগারেট খেত, ওরা আমিও ট্রাই করলাম। দেখুন করতে করতে ওরা বললো যে এরকম উইড আছে, ট্রাই করবি কিনা। পরে ট্রাই করছি, ওইখান থেকে ভালো লাগা কাজ শুরু করছে, টাইম পাস হতো, একটু রিল্যাক্স লাগতো। পরিবারে জানাজানি হলে বন্ধ হয়ে যায় তার হাত খরচ। এরপর বাবার পকেট থেকে টাকা চুরি করে বজায় রাখে আসক্তি। এসব কারণে এইচএসসি পরীক্ষাটাও দেওয়া হয়নি। বন্ধুরা সবাই যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে তখন তার দিন কাটছে এই নিরাময় কেন্দ্রে। প্রথম সব মজা লাগবে, ভালো লাগবে, কিন্তু পরে আস্তে আস্তে নিজের যে কতটা ক্ষতি করে এটা পরে বোঝা যাবে। লাইফ থেকে একদম ডিসকানেক্ট হয়ে যাওয়া, ফ্যামিলির সাথে থেকে ডিসকানেক্ট হয়ে যাওয়া। এখানে সবাই কোনো না কোনো গঠনমূলক কাজে সময় কাটাচ্ছেন। যেমন চাকরিজীবী সেই নারী এখন বেকারির পণ্য তৈরির কাজ শিখছেন। তার স্বপ্ন স্বামীর সাথে বিদেশে গিয়ে এই প্রশিক্ষণই কাজে লাগাবেন। আর অন্য মেয়েটি নিচ্ছে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি। তারও ইচ্ছা নতুন করে জীবনটা সাজানোর। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। দেশে বছরে তুলার চাহিদা আছে অন্তত ৮০ লাখ বেল। এর প্রায় ৯৭% করতে হচ্ছে আমদানি, খরচ হচ্ছে ৪৫,০০০ কোটি টাকা। অথচ দেশে উন্নত জাতের তুলা চাষ করেও সরকারের বৈষম্যমূলক নীতির কারণে এগোতে পারছেন না দেশীয় তুলা চাষিরা। এমনকি তুলাকে কৃষি পণ্য হিসেবেও ঘোষণা করেনি সরকার। ফারুক হোসেনের ছবিতে তুলা চাষের সম্ভাবনার গুরুত্ব নিয়ে সুশান্ত সিনহার ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। চুয়াডাঙ্গার দর্শনার মাথাভাঙা নদীর তীর অঞ্চলে বিঘার পর বিঘা জমিতে ফুটে আছে তুলা। উন্নত মানের এই তুলা তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এই যে এগুলো হাইব্রিড তুলো, খুব মান ভালো। আর আমরা যখন লাগিস তখন তো তুলার মান ছিল না। তুলাই ভালো লাভ, বেশি লাভ অন্য আবাদের ছাড়া, কিন্তু খরচ কম। একটা শেষ, 2টা দিলি যথেষ্ট। তুলা চাষে মন করেন সেচ সার কম লাগে, এই জন্যই তুলা চাষটা অনেক লাভজনক। ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের তুলার মান বেশ উন্নত। এবার অতিবৃষ্টি হওয়া সত্ত্বেও ফলন হয়েছে বেশ ভালো। বছর জুড়ে প্রতি কেজি তুলার দাম ১০০ টাকা হিসাবে ৪,০০০ টাকা মন কিনছে জিনিং মিলগুলো। 2 বিঘিতে খরচ ধরেন আপনার ২০-২২ হাজার টাকা হবে। তো যদি 15 মন করে ফলন পাই তাও ধরেন বিঘায় ৬০,০০০ টাকা। আমি 2 বিঘা লাগাইছি, 2 বিঘাই 1 লাখ টাকা হবে, আমার আশা আছে। তৈরি পোশাকের বিশ্ববাজারে দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক এবং একই সাথে তুলা আমদানিতে দ্বিতীয় শীর্ষে থাকা বাংলাদেশ বছরে ৯০,০০০ কোটি টাকার তুলা ও সুতা আমদানি করে। এতে প্রায় $৮ বিলিয়ন চলে যাচ্ছে বিদেশে।
অথচ দেশে তুলা চাষ সম্প্রসারণের বেলায় দেখা দিচ্ছে উল্টো চিত্র। রহস্যজনক কারণে তুলাকে কৃষিপণ্য হিসাবে স্বীকৃতি দিচ্ছে না সরকার, সাথে বিদেশি তুলাকে করমুক্ত রেখে দেশীয় তুলার উপরে উল্টো 4% কর আরোপ করে তুলা চাষিদের রীতিমতো নিরুৎসাহিত করা হচ্ছে। তুলার কয়েকটা জায়গাতে কিন্তু বিশেষভাবে উন্নয়ন হয়েছে। একটা হলো তার ফাইবার কোয়ালিটি, আঁশের মান, যেটা আন্তর্জাতিক মানের। এখন আপনি যদি তার রেজাল্ট দেখেন, যে টেস্ট রিপোর্ট আর কি, তো ফাইবার রিলেটেড ফসল তো জুটও, তো জুট কিন্তু কৃষিপণ্য, কিন্তু তুলা কৃষিপণ্য হয় না। আমি ঠিক জানি না, ওই পিছনের কথা যাব না, তবে আমার মনে হয় সরকারকে ভাবা উচিত। কৃষিপণ্য না করলে এটা কোনোদিনও সম্ভব না, কেননা কৃষিপণ্য ঘোষণা দিতে হবে তুলাকে। কেন দেবেন না? আমাদের সমস্ত শরীর জুড়ে আমরা যদি মৃত্যুবরণ করি তাও কটন নিয়ে যাওয়া লাগতেছে। এ করে যে র কটন কত প্রোডাকশন হচ্ছে, সেটা আমরা ইন্ডিয়া থেকে অনেক ভালো আছি, পাকিস্তান থেকে অনেক ভালো আছি। আমরা পৃথিবীতে 60টা দেশের মধ্যে কিন্তু আমাদের নাম এসে যায় তখন আবার, যে আমরা কিন্তু এই ক্ষেত্রে একে করে আমরা লিন কটন কতটুক পাই, র কটন কতটুক পাই। পরিসংখ্যান বলছে বছরে 80 লাখ বেল তুলার চাহিদার বিপরীতে দেশের কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, দিনাজপুর, পার্বত্য চট্টগ্রাম সহ উৎপাদন হচ্ছে প্রায় 2 লাখ বেল তুলা। বৈষম্যমূলক তুলার প্রতি যে আচরণ, এই কারণে বাংলাদেশে অপরিহার্য এই পণ্যটির উৎপাদন খুব একটা বাড়ছে না। কৃষকরা বলছে তুলার উপরে যে ট্যাক্স ভ্যাট আছে সেটি যদি প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে বাংলাদেশে তুলার উৎপাদন বাড়বে। এতে কৃষকের যেমন উপকার হবে, তেমনি বছরে আমদানি ব্যয় কমার মধ্য দিয়ে বিদেশি মুদ্রার বিপুল অঙ্কের সাশ্রয় সম্ভব হবে। সুশান্ত সিনহা, একাত্তর, দর্শনা, চুয়াডাঙ্গা। নিষিদ্ধ জাল ব্যবহারের হুমকির মুখে পড়ছে বঙ্গোপসাগরে বিশাল মৎস্য ভাণ্ডার। বেড়ে ওঠার আগে নষ্ট হচ্ছে মৎস্যপণ্য এবং জীববৈচিত্র্য। আর এই জীববৈচিত্র্য রক্ষায় দেশের সাগর এবং উপকূলীয় এলাকায় মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে অবৈধ জাল ধ্বংসের পাশাপাশি মাছ ধরার কোনো নৌযান যাতে দেশের সমুদ্র সীমায় অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বাড়ানো হয়েছে নজরদারি। প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের অদূরে বঙ্গোপসাগরে নিষিদ্ধ বেহুন্দি ও কারেন্ট জাল ফেলে মাছ ধরছে মৎস্যজীবীরা। খবর পেয়ে সেখানে ছুটে যায় টহলরত নৌবাহিনীর জাহাজ। জব্দ করা হয় 3টি ফিশিং বোট ও বোটে থাকা অবৈধ বেহুন্দি ও কারেন্ট জাল। শুধু চট্টগ্রাম বহির্নোঙর এলাকায় নয়, দেশের উপকূলীয় ও দ্বীপ সংলগ্ন এলাকায় সাগরে এভাবে অবৈধ নিষিদ্ধ জালের ব্যবহারে নষ্ট হচ্ছে মৎস্যপোনা, ধ্বংস হচ্ছে বঙ্গোপসাগরে মৎস্য ভাণ্ডার। এর বিরুদ্ধে সাগরে কম্বিং অপারেশন চালাচ্ছে নৌবাহিনী। আমরা বিপুল পরিমাণ জাল আটক এবং উদ্ধার করেছি, যার আনুমানিক মূল্য হবে 1,10,00,000 টাকা। তার মধ্যে 1.5 লক্ষ কারেন্ট জাল রয়েছে এবং 43টি বেহেন্দি জাল এবং 4.5 মিটার চরঘেরা জাল রয়েছে। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, মৎস্যপোনা ধ্বংসের পাশাপাশি এই জাল ব্যবহারে সমুদ্রের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, নিশ্চিহ্ন হচ্ছে নানান প্রজাতির ক্ষুদ্র সামুদ্রিক জীব। এই জাল সমূহ ব্যবহার করলে এই ছোট ছোট পোনা এবং মাছগুলো শুরুতেই ধ্বংস হয়ে যায়, তারা আর বেড়ে ওঠার সময় পায় না, যেটা দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলে এবং জীববৈচিত্র্যের প্রভাব ফেলে। দেশের জলসীমায় অন্য দেশের নৌযান যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্যেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান নৌ কর্মকর্তারা। বঙ্গোপসাগরে দেশের জলসীমায় বেহুন্দি জাল, কারেন্ট জাল সহ নানান অবৈধ জাল ব্যবহার করছে জেলেরা। এতে ধ্বংস হচ্ছে দেশের মৎস্য সম্পদ। এর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানের পাশাপাশি জেলেদের সচেতনতা এবং প্রশাসনের কার্যকরী ব্যবস্থা গ্রহণেই পারে এই মৎস্য সম্পদকে বাঁচাতে। বঙ্গোপসাগর থেকে প্রণবেশ চক্রবর্তী, একাত্তর, চট্টগ্রাম। দর্শক, এবার জানাবো অন্তত 400 বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বগুড়ায় গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহের মেলার খবর। সন্ন্যাসী পূজার মেলা হিসেবে এটি যাত্রা শুরু হলেও কালের বিবর্তনে এটি পোড়াদহ মাছের মেলা এবং জামাই মেলা হিসেবেই পরিচিতি লাভ করে এবং একদিন ব্যাপী এই মেলার প্রধান আকর্ষণ বিভিন্ন প্রজাতির বিশাল আকৃতির মাছ। মেলা উপলক্ষে আশপাশের কয়েক গ্রামে ঘরে ঘরে চলছে জামাই সমাগম, অতিথি আপ্যায়ন ছাড়াও নানা আনন্দ উৎসব। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আমরা জানতে চাই, যুক্ত হচ্ছে সহকর্মী এসএম আবু সাইদ। আবু সাইদ, একটু বলবেন মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন? সেটি তো অবশ্যই, কিন্তু যেহেতু সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে মাছ, সবচেয়ে বড় মাছের বর্ণনাটা দেবেন, কতটুকু ওজন, দাম কত চাওয়া হচ্ছে, এবং বউমেলাও তো হওয়ার কথা রয়েছে ঐতিহ্যবাহী, সেটার আয়োজনের প্রস্তুতি কেমন দেখছেন?
জি রাকিব, আপনাকে ধন্যবাদ। আমি পোড়াদহ মেলার দুইটি বিষয় সবচেয়ে আকর্ষণীয় এবং জনগণের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে মাছ আর একটি হচ্ছে মিষ্টি। আমি এর আগের বুলেটিনে আমরা কিন্তু মাছ দেখিয়েছি, এখন আছি মিষ্টির দোকানে। আপনি একটু দেখবেন যে আমার পিছনে যে মিষ্টিগুলো আছে, এক একটা মিষ্টি এটা 8 থেকে 10 কেজি ওজনের এই মিষ্টিগুলো। এটা যেমন মাছ আকৃতির মিষ্টি, এবং এই মিষ্টিগুলোর পাশাপাশি প্রায় 30 থেকে 40 রকমের মিষ্টিগুলো এখানে আছে। এবার এর মধ্যে স্পেশালি যে মিষ্টিটি আছে এখানে কিন্তু আমরা দেখছি মরিচ মিষ্টি, এই যে মরিচ দ্বারা যে মিষ্টি তৈরি করা হয় সে মিষ্টিও কিন্তু এখানে রয়েছে। এছাড়া মাছ, এরপরে এই জাতীয় যেগুলো মিষ্টিগুলো আছে, বাহারি মিষ্টি কিন্তু জামাইরা মাছ কেনার পরে এই মিষ্টিগুলো তারা ক্রয় করে থাকে। এবং সবচেয়ে আকর্ষণীয় আজকের মেলার যে এই 9 কেজি মিষ্টি এখানে আছে, 600 টাকা কেজি দরে এই 15 কেজি ওজনের যে মিষ্টিটি, এটা 9,000 টাকা তারা কিন্তু দাম চাচ্ছেন, এবং ইতিমধ্যে বেশ কিছু মিষ্টি কিন্তু বিক্রি হয়ে গেছে। আমরা যদি একটু যারা তৈরি করেছেন তাদের একটু বক্তব্য শুনতে চাই যে এই মিষ্টিটা কোন প্রক্রিয়ায় তৈরি করা হয় এবং এটা গ্রাহকের কাছে কেমন চাহিদা আছে, যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। এটা আসলে আমরা ছানা দিয়ে তৈরি করে থাকি, দুধের ছানা দিয়ে। এটা তৈরি করতে বেশ প্রচুর পরিমাণ খাটনি হয়, কারণ এটা বিশাল এক বড় মিষ্টি। এটা তৈরি করতে গেলে আমাদেরকে অনেক সময় ব্যয় করতে হয়। আস্তে ধীরে আমাদের এটা আগুনে তেলের ভিতর দিয়ে ভেজে নিয়ে তারপরে তৈরি করে শিরার ভিতর দিয়ে রাখতে হয়। এটা বুঝতে পেরেছি যে এই যে ওই বড় মিষ্টিগুলো যেগুলো 15 কেজির মিষ্টি, এই মিষ্টিগুলো তৈরি করতে তাদের অনেক কষ্ট হয়, এবং তারপরে মেলা উপলক্ষে রাকিব এই মিষ্টিগুলো কিন্তু তারা তৈরি করেছে। এই পোড়াদহর ঐতিহ্যবাহী মেলায় প্রায় 2 থেকে 250 মিষ্টির দোকান রয়েছে, পাশাপাশি 3 থেকে 350 বিভিন্ন মাছের দোকান রয়েছে। এই মিষ্টি এবং মাছ ঘিরে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের উৎসব বিরাজ করছে স্বাভাবিকভাবে, কারণ 15 কেজি ওজনের মিষ্টি এটি ইতিমধ্যে বিস্ময়কর ব্যাপার, এবং আপনার মাধ্যমে সেই ছবিগুলো দেখছিলাম। নিশ্চয়ই পরবর্তীতে প্রতিবেদন আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকবি SM আবু সাইদ। খেলা খবর, ম্যাচের 85 মিনিট পর্যন্ত ব্যাকফুটে থাকা শেষ বেলার ম্যাজিকে জয়ের হাসি রিয়ালের মুখে। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে প্লে অফের প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে 3-2 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ইতিহাদে শুরুতে ডেডলক ভাঙেন আর্লিং হাল্যান্ড। ভার্দিওলের অ্যাসিস্টে হাল্যান্ডের বুলেট শটে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। আক্রমণের পর আক্রমণ চালিয়েও সমতায় ফিরতে ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। বিরতির পর ফিরেই দলকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপে। ম্যাচের 80 মিনিটে পেনাল্টি থেকে আবারও সিটিকে লিড এনে দেন নরওয়েজিয়ান সুপারস্টার। এরপরে শুরু হয় রিয়াল ম্যাজিক। শেষ দিকে বদলিতে নেমে রিয়ালকে সমতায় ফেরান ব্রাহিম দিয়াজ, আর ম্যাচে যোগ করার সময় ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্টে দলের হয়ে জয়সূচক গোলটি করেন জুড বেলিংহ্যাম। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।